প্রায় 150-200 খানা মিনিমাম সিঁড়ি হবে। আর এখান দিয়ে হচ্ছে সিঁড়ি বেয়ে আমরা তো তোমাদের নামিয়ে দেবে। আর সরাসরি দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যান্ডেল চার্চ। আর তোমরা যদি অটোতে করে 6টা পয়েন্ট টোটাল ব্যান্ডেল রয়েছে, সেই 6টা পয়েন্ট যদি ঘুরতে এসো অটোতে করে, সেই ক্ষেত্রে এখানেই যাই, সেখানে এরকম সব ছাপ রেখে যায় সবাই। মানে এত সুন্দর মন্দির যে আমাদের বাড়ির কাছেই রয়েছে, কলকাতার এত কাছে, তা জানা ছিল না। সত্যি অপূর্ব মন্দির। এটা হচ্ছে এখানকার টাইমিং, মর্নিং রিজার্ভ করে আসতে হচ্ছে, কেন কি এত প্যাসেঞ্জার হচ্ছে না যে আমরা শেয়ারিং এ আসবো। সেই ক্ষেত্রে আমাদের এখানে আসতে টোটাল আশ্রমে কিন্তু ছেলেরা বারমুন্ডা পরে কিন্তু ঢোকা এলাও না। বাঙালির কাছে ব্যান্ডেল মানে শুধুই ব্যান্ডেল চার্চ, তবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। স্ক্রিনে যে সুন্দর অপরূপ দৃশ্যগুলো আপনারা দেখছেন না, এইগুলো কিন্তু এই ব্যান্ডেল শহরেই উপস্থিত। তাই আজকে আপনাদের ভদ্রবাবু আপনাদের জন্য নিয়ে আসলো একদিনের ব্যান্ডেল ভ্রমণের গল্প, যে গল্পতে ভরা থাকবে প্রত্যেকটি ইনফরমেশন, যেমন কি করে যাবে, কত টাকা লাগছে ইত্যাদি। স্বাগত জানাচ্ছি আপনাদের শীতের ভ্রমণের এপিসোড নম্বর 7-এ, ব্যান্ডেল ভ্রমণ। সকাল সকাল ঘুমের রেশ কাটিয়ে আমি হাজির হয়েছি ব্যারাকপুর স্টেশনে 10টা 48-এর শিয়ালদা বর্ধমান লোকাল ধরার জন্যে, যেটা ব্যান্ডেলেও কিন্তু থাকবে। আজকে আমি যাত্রা করতে চলেছি টোটাল 40 কিলোমিটার, মাঝে হল্ট থাকবে টোটাল 9টি। আর যদি আপনারা এই ট্রেনটিকেই শিয়ালদার থেকে ধরছেন, তাহলে কিন্তু মাঝে হল্ট টোটাল 16টি আছে। কিছু ট্রেন যেগুলো শিয়ালদা বা হাওড়ার থেকে ছাড়ে, সেইগুলো কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি, সেগুলো আপনারা একবার অন্তত চেক আউট করে নেবেন। সময় ঘড়ি বলছে এখন 12টা বেজে 6 মিনিট, তবে 11টা 55 নাগাদ কিন্তু আমাদের বর্ধমান লোকাল আমাদেরকে ব্যান্ডেল স্টেশনে কিন্তু ছেড়ে গেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ, তবে আমাদেরকে যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সরাসরি ব্যান্ডেলে আসতে চাইছো না বা নৈহাটির কাছে আশেপাশে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো লোকাল যেটা নৈহাটিতে থামে সেটা করে আসতে পারো, দিয়ে সেখান থেকে ব্যান্ডেলের লাইনের ট্রেন ধরে কিন্তু এখান থেকে ব্যান্ডেলে পৌঁছে যেতে পারো। যে কোনো ট্রেন কিন্তু তোমরা ওয়্যার ইজ মাই ট্রেনের অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারো। তোমরা অনেকেই ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপটা কিন্তু ব্যবহার করতে পারো না, তাতে কোনো অসুবিধা নেই। ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলে দেবো অ্যাপটি কী ব্যবহার করবে। আর আজকে বন্ধুরা, আমি কিন্তু ব্যান্ডেলে একা আসিনি, আমার ভ্রমণ সাথী তোমরা চেনো হয়তো অনেকজন, যারা নতুন তাদেরকে বলে রাখি, শুভদীপ আমার খুব ভালো বন্ধু। আর শুভদীপকে আমরা সবাই বর্দা বলে ডাকি। বর্দা ঠান্ডা লাগছে, বর্দা বলছে ঠান্ডা লাগছে। এখানে খুব বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, ব্যারাকপুরে হচ্ছিল, তবে এখানেও ছিটেখাটে পড়ছে। এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে বেরালাম গেট। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টোটো রয়েছে, সেই দিকে অটো স্ট্যান্ড রয়েছে। তবে তোমরা যারা রিজার্ভ করে ঘুরতে চাইছো, সেই ক্ষেত্রে 1700 টাকা কিন্তু পড়বে টোটোতে। তবে আমি কিন্তু রিজার্ভ করে ঘুরবো না, 3টে জায়গা আমি বা 4টে জায়গা কভার করবো টোটাল, রিজার্ভ করে যাবো না। আমি ভেঙে ভেঙে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে কত টাকা হচ্ছে সেটা তোমাদের ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, লাস্ট অবধি দেখো। লাস্ট থেকে আমি সামেশন করে টাকাটা দেখিয়ে দিচ্ছি। স্টেশন থেকে 1 কিলোমিটার দূরত্ব রয়েছে ব্যান্ডেল চার্চ। তো সবার প্রথমে আমরা ব্যান্ডেল চার্চেই আসলাম। সেই ক্ষেত্রে আমাদের জনপ্রতি 20 টাকা করে পড়েছে। আর তোমরা যদি অটোতে করে 6টা পয়েন্ট টোটাল ব্যান্ডেল রয়েছে, সেই 6টা পয়েন্ট যদি ঘুরতে এসো অটোতে করে, সেই ক্ষেত্রে 1200 থেকে 1100 টাকার মতন পড়বে। ওই দিকে অটো স্ট্যান্ড রয়েছে, সেখানে কিন্তু তোমাদের নামিয়ে দেবে। আর সরাসরি দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যান্ডেল চার্চ, ওই হচ্ছে গেট। আর এই হচ্ছে চার্চ, দেখতে পাচ্ছ সব কি সুন্দর কিছু পাওয়া যাচ্ছে। এগুলো আই থিঙ্ক হেয়ার ব্যান্ড, আমি তো অত বুঝতে পারছি না। আচ্ছা, এখানে ব্যান্ডেল চার্চের সবার প্রথমে দেখতে পাচ্ছ নো এন্ট্রি ফি, কোনো মূল্য লাগবে না ভেতরে ঢুকতে। আর ভেতরে কিন্তু কোনো পার্কিংয়ের ব্যবস্থা আছে নাকি জানি না, তবে নাই থাকার কথা। তবে এখানে কিন্তু বাইক ফাইক সব রেখেছে। হচ্ছে টাইমিংটা তোমরা দেখে নাও, ফ্রম 8 AM to 4:50 PM। আজকে 21 ডিসেম্বর, আর 3 দিন পরে কিন্তু ক্রিসমাস। তো এই উপলক্ষে এই ব্যান্ডেল চার্চে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখনও কমপ্লিট হয়নি, তবে এখানে কিছু একটা কিন্তু আকর্ষণ এটা তৈরি করছে। আমরা এন্ট্রি করছি, আর এখানে দেখো কি সুন্দর একটা মূর্তি রয়েছে। আর এখানেও দেখো দেয়ালের মধ্যে কিছু কাজ করা রয়েছে বাঁদিকে।
আর এইগুলো দিয়ে আই থিঙ্ক তুলে ধরা হয়েছে তার জীবন কাহিনী। এখানেও সব দেখতে পাচ্ছ কি সুন্দর সব মূর্তির সাহায্যে কিন্তু তার জীবন কাহিনীগুলো কিন্তু সবাই ফটো তুলছে আর বদ্দা ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ব্যান্ডেল চার্চটি 1599 কিন্তু স্থাপিত হয়েছিল। তারপরে মুঘলরা কিন্তু এই ব্যান্ডেল চার্চটিকে 1630 নাগাদ বা 32 নাগাদ ভেঙে দেয়। তারপরে আবার 1660 কিন্তু আবার নতুন করে এটাকে এস্টাবলিশ করা হলো। আচ্ছা, এইটা হচ্ছে প্রার্থনা গৃহ। আর দেখতে পাচ্ছ নোটিশ কিন্তু দেয়া রয়েছে। এখানে কিন্তু নিষেধ, কথা বলা একদম নিষেধ। 2 দিন বন্ধ থাকে, সেটা হচ্ছে 25 ডিসেম্বর আর 1 জানুয়ারি। মানে চার্চের যে মূল যেই জিনিসটা সেটা হচ্ছে প্রার্থনা গৃহ। আর এই গৃহটা কিন্তু বছরের 2 দিন, বছরের একটা দিন বলতে পারো, কারণ কি আবার ওটা 1 জানুয়ারি পরের বছর পড়ে যাচ্ছে। তো 1 জানুয়ারি আর 25 ডিসেম্বর কিন্তু বন্ধ থাকে প্রার্থনা গৃহ, চার্চ কিন্তু না। এখান দিয়ে হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে যেতে পারি, একদম টপ ছাদে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রার্থনা ঘর। আর এখানে কিন্তু সবাই জুতো খুলেই ঢুকছে, তবে একজন জুতো করে ঢুকে গেছে, অজান্তেই ঢুকেছে। ভেতরে মোবাইল ফোন ইউজ করা, আর হ্যাঁ, ভেতরে কিন্তু কোনো রকমের মোবাইল ফোন ফটোগ্রাফি ইউজ করা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। বদ্দা মাউন্ট এভারেস্ট হচ্ছে বদ্দা। বয়স হয়ে গেছে আমার। হ্যাঁ, 26 বছর হয়ে গেল। ও সরি ভাই, 1 বছর বাড়িয়ে দিচ্ছি। তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পাচ্ছি না। যখন ক্লাস 9-10 পড়তাম, 9-10 না 8-9 যখন পড়তাম, সেই সময় আমি আর আমার ভাই এখানে এসেছিলাম। আমরা দুজনেই খুব সেই সময় ক্রিকেটের পাগল ছিলাম। সেই যে এই পুকুরটা দেখলে, পুকুর না, একটা ছোট জলাশয়টা আছে, ঝর্ণা টাইপের, সেখানে কয়েন ফেলে আমরা প্রার্থনা করেছিলাম ক্রিকেটার হব। আজকে এখানে উঠে এখানে কিন্তু প্রার্থনা গৃহ রয়েছে। প্রার্থনা গৃহ না, এখানেও কিন্তু লোকেরা কিন্তু প্রার্থনা করে। আর এখানে একটা ক্লক টাওয়ার বলতে পারো বা ঘড়িঘর রয়েছে। এগুলো হচ্ছে এখানকার যারা মূল ফাদার, তাদের কিন্তু এটা হচ্ছে সমাধি। আর এখানে কিন্তু কোনো রকমের ফটোগ্রাফি অ্যালাউ না। আমি ভিডিওগ্রাফি করছি, আলাদা ব্যাপার। জায়গাটা কিন্তু বন্ধ। এই জায়গাটাও একটা দেখার জিনিস রয়েছে। এখানে কিন্তু একটা বোটের মাস্তুল রয়েছে, দেখো বন্ধ। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা জাহাজে কিন্তু মাস্তুল রয়েছে জায়গাটা। এখানকার ইতিহাস জানার জন্য 400 বছর আগে যেতে হবে। বঙ্গোপসাগরে একটি জাহাজ কিন্তু তুমুল ঝড়ের মধ্যে পড়ে গেছিল। তখন যেই জাহাজের ক্যাপ্টেন ছিল, তিনি মাতা মেরিকে কিন্তু স্মরণ করলেন আর বললেন যে যদি এই বিপত্তির থেকে উনি তাকে রক্ষা করে, তাহলে তার জাহাজের যে সব থেকে বড় 2টো মাস্তুল রয়েছে, সেটা কিন্তু তিনি যেই গির্জা প্রথমে দেখবেন সেখানে কিন্তু দান করবেন। তো সেই হিসাবে সেই বিপদের হাত থেকে মাতা মেরি তাকে রক্ষা করেছিলেন। তারপর থেকে কিন্তু জাহাজের মাস্তুলটি এখানে তিনি দান করেছিলেন। লজেন্স খেয়েই যাচ্ছে। আমি বলছি এত খাস না ভাই, সুগার হয়ে যাবে। সকাল থেকে 6-7খানা হয়ে গেছে লজেন্স খাওয়া। দৌড়াবো ঠিক হয়ে যাবে। কিন্তু দোকান রয়েছে এখানে, কিন্তু সেই প্রার্থনা করার জন্য মোমবাতি পাওয়া যাচ্ছে, আরও অনেক কিছু পাওয়া যায়, আপনারা দেখে নিতে পারেন। যেহেতু 1টা বেজে গেছে, অনেকজন হয় 1টার সময় কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে ফেলে। সেই ক্ষেত্রে বাইরে অনেক দোকান রয়েছে, সেগুলো আমি আর কভার করছি না। সেখান থেকে তোমরা খেয়ে নিতে পারো। এবার আমরা যাব হচ্ছে ইমামবাড়াতে। আচ্ছা, টোটো করে আমাদের কিন্তু জনপ্রতি 20 টাকা করে লাগলো। সেখান থেকে আমরা টোটো ধরেছিলাম, 2 কিলোমিটারের ডিস্টেন্স সেম। এখনো অবধি এক একজনের হিসাব করে যদি দেখি, তাহলে 40 টাকা টোটাল খরচা হয়েছে। হাজী মোহাম্মদ মসিবের রেখে যাওয়া ফান্ড থেকেই এই ইমামবাড়া তৈরির কাজ 1841 সাল থেকে শুরু হয়, যেটা গিয়ে ঠিক শেষ হয় 1861 সালে। সপ্তাহে প্রত্যেক দিন এই ইমামবাড়া খোলা থাকলেও শুধুমাত্র শুক্রবার দুপুর 1টা অবধি কিন্তু বন্ধ থাকে। এতগুলো দর্শনীয় স্থানের মধ্যে এইটাই হচ্ছে একমাত্র দর্শনীয় স্থান, যেখানে কিন্তু তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে। আর দেখো ঘন্টা বেজে গেল, এখানে ক্লক টাওয়ার রয়েছে, সেই ঘন্টা এখন বেজেছে। এখন কটা? সব চিল্লাচ্ছে এখন।
যেটা বলছিলাম 20 টাকা করে কিন্তু জনপ্রতি টিকিট। আচ্ছা, এখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্লক টাওয়ারে, আর এখানে দেখতে পাচ্ছ অনলি জেন্টস লেখা, আর সেই দিকে হচ্ছে লেডিস লেখা রয়েছে, মানে ছেলে আর মেয়ে কিন্তু একসাথে যেতে পারবে না। সে তো বটে। এখানেই যাই, সেখানে এরকম সব ছাপ রেখে যায় সবাই। আসলে আপনাদের কার্ডিও হয়ে যাবে, ঘুরতে ঘুরতে এতটা উঠে গেছি। দেখো ঘন্টা করে আমরা এসেছি, এই ঘন্টাগুলোর ওজন প্রায় 60 থেকে 70 কেজি। আমি পড়ছিলাম, আর যেটা দিয়ে ঘন্টাটা বাজানো হচ্ছে সেটার ওয়েট কিন্তু প্রায় 20 কেজি। এখানে এসে আশা করেছিলেন হেভি দৃশ্য পাবো, যার দৃশ্য পাচ্ছে হচ্ছে সব নিজেদের নাম, নিজেদের প্রেমিকের নাম, বর্দার মতন ছেলেরা সব। যাই হোক, এইসব লেগে দিয়ে চলে গেছে। আর এখান দিয়ে পুরো এই ইমামবাড়ার পুরো দৃশ্যটা কিন্তু দেখা যায়। ইমামবাড়ার শেষ প্রান্তে অর্থাৎ হুগলি নদীর তীরে কিন্তু অবস্থিত এই ইমামবাড়ার সূর্যঘড়ি অর্থাৎ সান ক্লক, যেটা দিয়ে আগেকার সময় নির্ধারিত সময় কিন্তু বর্ণনা করা হতো। এখন তো যা আকাশের অবস্থা পুরো মেঘলা, নালে কি হয়। এখানে দেখতে পাচ্ছ বদ্দা, এইদিকে অঙ্কের টিচার বদ্দা, এইটা শ্যাডোটা পড়ে যেই দিকে পড়বে যখন। এখন তো কটা বাজে? এখন বাজে মনে হয় 1:30 বাজে। তাহলে এটা হচ্ছে 1টা 2টো প্রায় এখানে পড়ার কথা। এই শ্যাডোটা এইদিকে পড়ার কথা, সূর্য তাহলে ওইদিকে থাকার কথা, আর শ্যাডোটা কিন্তু এইদিকে পড়ার কথা। এই দেখো, এই হচ্ছে হুগলি নদী, আর রয়েছে জুবিলি ব্রিজ। এখানে কিন্তু নৌকার ব্যবস্থা রয়েছে, তোমরা এখানে আসলে কিন্তু ব্যান্ডেল চার্চ অব্দিও যেতে পারো। আধা ঘন্টা ঘুরতে পারো, আধা ঘন্টা এমনি নর্মাল চাইলে আধ ঘন্টা ঘুরতে পারো, 1 ঘন্টাও ঘুরতে পারো। আধ ঘন্টার জন্য যদি 4 জন হয় তাহলে 250 টাকা করে কিন্তু তারা নেবে। এখানে দেখতে পাচ্ছ ভিজিটার্স আওয়ার্স লেখা রয়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব 8টা থেকে 5টা অব্দি, মাঝখানে বন্ধ হয় না। আর তোমরা দেখে নাও বাকি মাসগুলো। ইমামবাড়ার থেকে বেরানোর পর আমরা এক সমস্যার সম্মুখীন হলাম। এখানে পর্যটক কম হওয়ার কারণে শেয়ারিং টোটো কিন্তু পাওয়া যাচ্ছিল না, তাই টোটো কিন্তু আমরা রিজার্ভ করলাম। সেই ক্ষেত্রে লাহিড়ী বাবার মন্দির অবধি আমাদের ভাড়া পড়লো দুজনের 150 টাকা। ভিডিওর শেষ প্রান্তে গিয়ে আমি পুরো হিসেবটা বুঝিয়ে দেবো যে কত টাকা আমার খরচা হয়েছে। এই হচ্ছে আমাদের 3rd ডেস্টিনেশন, আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। এখানকার টাইমিং মর্নিং দেখতে পাচ্ছ 10টার সময় খোলে, 12টায় বন্ধ হয়ে যায়, 2 ঘন্টার জন্য খোলা থাকে। আবার ইভিনিংয়ে খোলে 4টে থেকে 6। কিন্তু প্রসাদ বিধি রয়েছে, তোমরা একবার দেখে নাও পজ করে কি কি রয়েছে। এখন এই মুহূর্তে এখানে কোনো একটা অনুষ্ঠান চলছে, উৎসব হচ্ছে কিছু একটা, বললাম আমি অত জানি না। এই কারণে আজকের দিনে সারাক্ষণ খোলা, বন্ধ আছে। এই আশ্রমে কিন্তু ছেলেরা বারমুন্ডা পরে কিন্তু ঢোকা এলাও না, তাই ছেলেরা কিন্তু বারমুন্ডা পরে এসো না। আশ্রমে কিন্তু জুতো পরে ঢোকা নিষিদ্ধ। আচ্ছা, ভোগের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে, আর ভোগের কুপনের দাম হচ্ছে 80 টাকা করে। তবে এই মুহূর্তে কিন্তু কুপন দেওয়া বন্ধ হয়ে গেছে, 2টো অবধি দেয়, 2টো অবধি কিন্তু কুপন দেয়। আর তবে আপনাদের যদি এমন হয় 2-4 জন রয়েছে, ওদের কাছে যদি ভোগ থাকে আর কুপন ধরে নিন কেউ নেয়নি, সে কুপনটা বেঁচে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এখানে এসে ভোগ খেতে পারেন। আশ্রমটির পাশেই দেখবে একদম দেয়াল ঘেঁষেই রয়েছে হচ্ছে ডান দিকে, এই হচ্ছে হল। এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে ছোটো মতন প্যান্ডেল করা। এখানে কিন্তু থাকার জায়গা রয়েছে, আপনারা চাইলে দূর থেকে আসছেন। এখানে একজনকে দেখলাম পর্যটক, সে পুরুলিয়ার থেকে এসছে, তো এখানে এসে থাকছে। তো সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু এখানে এসে থাকতে পারেন দূর থেকে আসলে। আর সেই ক্ষেত্রে যেখানে আপনি কুপনের কথাটা বলেছেন অফিসে, সেইখানে কিন্তু গিয়ে কথা বলতে হবে থাকার বিষয় নিয়ে। আর অনেকজন কিন্তু এখানে আসে পিকনিক করার জন্য, আপনারা এখানে আসলে পিকনিক অবধি করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কথা বলতে হবে ওই অফিসটা। ডিসেম্বরের জানুয়ারি 2 তারিখ অবধি এখানে উৎসব চলে, তখন এই যে প্যান্ডেল একটা করা হয় বাইরে, তো সেখানে কিন্তু খাওয়া দাওয়া হয়। তাছাড়া কিন্তু আপনারা যদি আসছেন 15 থেকে 2 তারিখের বাদে, তাহলে আপনাদের কিন্তু ভেতরে খেতে দেওয়া হবে। যদি আপনারা কুপন থেকে ভোগ না পান, তাহলে কিন্তু এখানে অনেক দোকান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা খেতে পারেন।
সুন্দর মন্দির যে আমাদের বাড়ির কাছেই রয়েছে, কলকাতার এত কাছে, তা জানা ছিল না। সত্যি অপূর্ব মন্দির। ইসলামিক ধর্মরও কিন্তু এখানে, আমি জানি না এটাকে কী বলে, মন্দিরের মতন এখানে কিন্তু রয়েছে, মক্কা বলে। আর এখানে দেখুন, আর এখানে কিন্তু খ্রিস্টানদের যীশু খ্রিস্ট রয়েছে। এখানে মহাদেবের একটি মন্দির রয়েছে, তবে এটা এই মুহূর্তে বন্ধ। লাহিড়ী বাবার আশ্রম ঘুরে নেওয়ার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আজ থেকে প্রায় 350 বছর পুরানো এক ঐতিহাসিক মা কালীর মন্দির। লাহিড়ী বাবার আশ্রম থেকে এই স্থানে আসতে গেলে শেয়ারিং টোটোতে 70 টাকা ভাড়া পড়বে। যদি আপনারা শেয়ারিংয়ে না আসেন সেক্ষেত্রে আপনাকে রিজার্ভ করতে হবে, সেই ক্ষেত্রে প্রায় 200 টাকার মতন খরচা। এই হচ্ছে এখানকার রাজবাড়ির গেট। মন্দিরের সীমানার ভিতরে কিন্তু জুতো পরে প্রবেশ করা যাবে না। একটি ইউনিক টাইপের, মানে এরকম স্ট্রাকচারওয়ালা মন্দির আমি দেখিনি। খানিকটা বেশ ইটালিয়ান স্ট্রাকচার এমন লাগছে, বেশ সুন্দর, আলাদা রকম, একটু ইউনিক। আর মন্দিরটা নির্মাণ হয়েছে 1679-তে। 1679? হ্যাঁ, 1679-তে কিন্তু মন্দিরটি নির্মাণ হয়েছে, মানে আজকের না, অনেক বছর পুরানো, প্রায় 300 বছর পুরানো আপনারা বলতে পারেন। এই মন্দিরটির কাজ রাজা নৃসিংহদেব রায় শুরু করেছিলেন, কিন্তু মন্দিরের কাজ চলাকালীন তার মৃত্যু ঘটে। তারপর থেকে রানী শঙ্করী দেবী এই মন্দিরটির কাজ কিন্তু পুনঃ চালু করেন। সচরাচর এরকম মন্দিরের স্ট্রাকচার কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে দেখা যায় না। এরকম ধরনের স্ট্রাকচার কিন্তু আমরা মস্কোর বিল্ডিংয়ে দেখতে পাই। আর এই মন্দিরে পূজিত হন স্বয়ং মা কালী। সকাল 7টার সময় খোলে আর 12:30 অবধি কিন্তু খোলা থাকে। তারপরে আবার 1:30টার সময় খোলে, আর মায়ের যে আরতি পুজো হয় সেটা কিন্তু 3:30টার সময়। মা কালীর মন্দিরের একদমই ডান সাইডে রয়েছে হচ্ছে এখানকার বিষ্ণুদেবের মন্দির, তবে এই মন্দিরটা কিন্তু বাউন্ডারি দিয়ে বন্ধ রয়েছে। এই দেখুন কি লেখা রয়েছে এখানে, মন্দির সীমানার মধ্যে রিলস ভিডিও অ্যালাউ না, মানে যারা রিল ফিল করতে আসে ইনস্টাগ্রামে সেসব কিন্তু নিষিদ্ধ। আর মন্দিরটা খুব সুন্দর টেরাকোটার কাজ দিয়ে কিন্তু পুরো সাজানো রয়েছে। এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তবে সেই ভোগ প্রসাদের কিন্তু কুপন সকাল 9টা অবধি দেওয়া হয়, তারপরে কিন্তু আর দেয় না। আর যদি প্রাইস বলি তাহলে কিন্তু 50 টাকা করে পড়ছে। শুধুমাত্র এইখানে আসতে চাইলে হংসেশ্বরী মন্দিরে, সেই ক্ষেত্রে কিন্তু বাঁশবেড়িয়া স্টেশনে তোমরা নেমে আসতে পারো। যদি ব্যান্ডেল থেকে আসছো অনেকটা কিন্তু ডিস্টেন্স, অথবা এই যে আমরা ঘুরছি দুটো জায়গায়, ইমামবাড়া অবধি কিন্তু ডিস্টেন্স খুবই শর্টে 1-2 কিলোমিটারের মধ্যে রয়েছে, কিন্তু তারপরের থেকে ইমামবাড়ার থেকে যখন লাহিড়ী বাবার আশ্রম সেটা 9 কিলোমিটার, লাহিড়ী বাবার থেকে এখানে হংসেশ্বরীতে কিন্তু আরও প্রায় 10 কিলোমিটারের মতন, মানে 30 থেকে 40 মিনিটের মতন সময় লাগছে। আচ্ছা, তোমাদেরকে আমি বলেছি কিভাবে আসতে হবে, কী কী দেখার জায়গা রয়েছে, আর মোটামুটি বলেও দিয়েছি যে কত টাকা করে খরচা হচ্ছে। তারপরে আমি লাস্টলি তোমাদেরকে বলবো ভালোভাবে যে কীভাবে খরচা হচ্ছে, তাই এই পয়েন্টটা, মানে এই পার্টটুকু ভালো করে কিন্তু শুনবে। দেখো, এক হচ্ছে উইদাউট রিজার্ভেশন, মানে কোনো অটো রিজার্ভেশন ছাড়া তুমি যদি আসতে চাইছো তাহলে কত টাকা লাগছে ঘুরছো। আর তোমরা ভেবে নাও ফ্যামিলি মেম্বার হয়ে এসছো বা বন্ধুরা এসছো, সেখানে তোমরা 4 জন কি 5 জন আসো টোটোতে, তাহলে সেই ক্ষেত্রে কত টাকা লাগবে। সেই ক্ষেত্রে টোটাল 180 টাকা খরচা হচ্ছে। স্টেশন থেকে চার্জ 20 টাকা, চার্জ থেকে ইমামবাড়া 20 টাকা, তারপরে ইমামবাড়ার থেকে আশ্রম মানে লাহিড়ী বাবার আশ্রম 70 টাকা, তারপরে হংসেশ্বরী মন্দির কিন্তু 70 টাকা। এবার তোমাদেরকে বলি আমি কিভাবে ঘুরলাম। দেখো, আমি রিজার্ভেশনও করিনি, আবার এমনও না যে রিজার্ভ করিনি, যেহেতু আমি আর শুভ্রদীপ এসেছি দুজনে, তাই এখানে কি হচ্ছে প্যাসেঞ্জার হচ্ছে না, তাই রিজার্ভ করেই ঘুরতে হয়েছে। ইমামবাড়া অবধি আমরা নর্মাল দুজনে শেয়ারিং টোটোতে গেছি, তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল 40 টাকা লেগেছে দুটো জায়গায় ঘুরতে। তারপরে আমাদের কত টাকা হয়েছে আমি তোমাদেরকে বলছি। এক হচ্ছে ইমামবাড়ার থেকে লাহিড়ী বাবার আশ্রম আমাদের লাগলো হচ্ছে 150 টাকা করে, দুজনে মিলে বলছি 150 টাকা। আর হংসেশ্বরী মন্দির আসতে, এখানে আসতে আমাদের লাগলো হচ্ছে 200 টাকা দুজনের মিলে। তো সেই ক্ষেত্রে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 290, আর উইদাউট রিজার্ভ করে আসলে 180-র মধ্যে হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপটি কিন্তু সবাই ব্যবহার করতেই পারে প্রায়, তবে এটা সম্পূর্ণ ভুল। কেউ কেউ হয় যে এতটা কিন্তু
এখনও মডার্ন হয়নি যে এইসব অ্যাপ সমস্ত কিন্তু তারা জানে। তো সেটা যদি একজনও হয়ে থাকে সংখ্যায়, আমার কর্তব্য হয় তাদের জন্য দেখানোর। তুমি যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখো কীভাবে ইউজ করতে হয়। তো সবার প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, তাই প্লে স্টোর খুলে নেবেন, দিয়ে সেখান থেকে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপটি সার্চ করবেন। এই ব্লু কালারের আইকন দেখতে পাচ্ছেন ট্রেনের সাথে, এটা কিন্তু আসবে। ইনস্টল অপশান থাকবে এখানে, আমার ইনস্টল করা বলে খুলে নেওয়ার পরে কিছু এরকম ইন্টারফেস আসবে। তো সবার প্রথমে আপনি যে স্টেশন থেকে যেতে চাইছেন সেই স্টেশনে এখানে লিখবেন ফ্রম স্টেশনে শিয়ালদা, আর যেখানে আপনার গন্তব্য স্টেশন সেটা লিখবেন। যেমনি টু স্টেশন, সেখানে আমি ব্যান্ডেল জাংশন লিখলাম, ফাইন ট্রেন করলাম। সেক্ষেত্রে আমাকে সব কিছু দেখিয়ে দেবে যে দেখুন জাঙ্গিপুর রোড এক্সপ্রেস রয়েছে, মাতারা রয়েছে, তো বিভিন্ন সব সময়ের সাথে সাথে কিন্তু সব এখানে ট্রেন দেখিয়ে দেবে লিস্টগুলো। বন্ধুরা, এই ছিল আজকের ভ্রমণ গল্প। তোমাদের দেখালাম ব্যান্ডেল শহরটিকে তোমরা কিভাবে ঘুরে নিতে পারবে, কী কী দেখার জায়গা রয়েছে, কত টাকা টোটাল খরচা হচ্ছে, যত যাবতীয় তথ্য ছিল আমি সব কিন্তু দিয়ে দিয়েছি। আর কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশন কিন্তু ওপেন ফর অল। তো কোনো দ্বিধাবোধ করবে না, কোশ্চেন জিজ্ঞেস করবে, উত্তর যত তাড়াতাড়ি সম্ভব আমি কিন্তু দিয়ে দেবো। আর তোমাদেরকে আগেও বলেছি, ট্র্যাভেলার ভদ্রবাবু মানে কিন্তু রোমাঞ্চকর গল্প, তার সাথে কিন্তু সঠিক যাবতীয় তথ্য। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য এই 20 মিনিটের ভিডিও আনার জন্য আমাকে প্রায় 20 ঘন্টার কিন্তু পরিশ্রম করতে হয়, তাই একটা লাইক অবশ্যই করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভ্রমণ গল্প নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।